ঠিক আছে, কিছু কিছু একটা মিস আপ হয়েছে। স্যার যখন কথা বলছেন, স্যার যখন বলেছেন, তখন ব্যবস্থা একটা হবে। যাই হোক, আপাতত ক্লাসে একটু কনসেন্ট্রেট করো। আগের দিন আমরা অবধি পড়ে নিয়েছিলাম, কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ে নিয়েছিলাম, কি করে ইলেকট্রনগুলোকে সাজানো হয় সেগুলোও পড়ে নিয়েছিলাম। আশা করি সেগুলোতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে যেটা পড়াবো, আজ তোমাদের হাইব্রিডাইজেশনের ব্যাপারটা অনেকটাই বলবো। আচ্ছা, হাইব্রিডাইজেশনের ডিটেলসে আমি দুটো ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলো সম্ভবত ইউটিউবে আপলোড করা আছে, আর তোমাদের ইয়েতেও নোটসেও দেওয়া রয়েছে। ওগুলো একটু পুরোনো ক্লাসগুলো একটু চেক করে নিও, ঠিক আছে? হাইব্রিডাইজেশনটা তাহলে সুবিধা হবে। আজকে তো যেটুকু বলার বলেই দিচ্ছি, আর যেটুকু কোনো কিছু কনফিউশন হলে ওখান থেকে ওই দেখে নিতে পারো। হাইব্রিডাইজেশনটা ডিটেলসে পড়িয়েছিলাম। যারা ওই হাইব্রিডাইজেশনের ক্লাসগুলো করনি, ইউটিউবে কোথায় দেওয়া আছে সম্ভবত। আমি এক্স্যাক্টলি মানে লিঙ্কটা নেই আমার কাছে, পেয়ে যাবে সম্ভবত। আছে হাইব্রিডাইজেশন, আমি দুটো সেশন নিয়েছিলাম। আচ্ছা, আগের দিন আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো সব পড়েছিলাম। আজকে কক্ষ উপকক্ষের পার্থক্যটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমরা এই হাইব্রিডাইজেশনের ব্যাপারটাই চলে যাব। তারপর আইসোটোপ, আইসোবার, ওইখানে ওই জায়গাটা তোমাদের নেই, সিলেবাসে নেই, কিন্তু ওখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসার জায়গা আছে। যেহেতু এই চ্যাপ্টারটা রয়েছে, তো আইসোবার, আইসোটোন, ওই জায়গাটা আমি একটুখানি তোমাদেরকে আজকে বলে দেবো, ঠিক আছে? তাহলে কক্ষ আর উপকক্ষের পার্থক্যটা একটুখানি দেখে নিই। প্রথমে কক্ষ আর উপকক্ষের, আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন বলো বা লেখো, যাই হোক, যে কক্ষ আর উপকক্ষের মধ্যে কি পার্থক্য, তোমাদের কি পার্থক্য মনে হয়েছে? বলুন। হ্যাঁ, কক্ষ আর উপকক্ষ আগের দিন আমরা পড়ে নিয়েছি, কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ে নিয়েছি। তাহলে কক্ষ আর উপকক্ষের মধ্যে কি পার্থক্য তোমাদের মনে হয়েছে? ম্যাম, কক্ষতে ম্যাম 7টা কক্ষ থাকে, আর উপকক্ষ ম্যাম মানে এক একটা মানে উপকক্ষ ম্যাম 4টে থাকে। প্রথম পার্থক্যই হলো কক্ষটা হচ্ছে যেটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, আর উপকক্ষটা কি? যেটা কক্ষের চারপাশে ঘুরবে। কক্ষে যেখানে ইলেকট্রন থাকবে সেইখানে তার চারপাশে ঘুরবে, এটা। আচ্ছা, ও ঠিক বলেছে, কক্ষ থাকে 7টা, উপকক্ষ থাকে 4টে, ঠিক আছে। এবার ইলেকট্রন সংখ্যাগুলো আমরা কিভাবে ইয়ে করি বলতো? ইলেকট্রনটা কিভাবে সাজানো হবে সেটা আমরা কি করে ধরি? ফর্মুলাটা কি ম্যাম? 2n² মানে কোয়ান্টাম নম্বর থেকে ম্যাম। হ্যাঁ, 2n² এ এনটা কি ম্যাম? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এনটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এনটা নাম্বারটা, এনটাতে আমরা বসাবো কি করে সংখ্যাটা? এনের যে মানটা, এনের মানটা আমরা বসাবো কি করে? এনের মানটা কি করে বসাবো? এনের মানটা আমরা বসাবো যে কক্ষ, সেই কক্ষের উপর ডিপেন্ড করে। কে কক্ষে থাকলে 1, এল কক্ষে থাকলে 2, এম কক্ষে থাকলে 3, এন কক্ষে থাকলে 4, ঠিক আছে? কক্ষের উপর ডিপেন্ড করে আমরা এনের যে কক্ষে থাকবে সেই কক্ষের উপরে আমরা তোমার এনের মানটা বসাবো। বেশ, এই হলো কক্ষ উপকক্ষের মোটামুটি পার্থক্য। যদি ঘোড়াটা দরকার নেই, তবু আমি একবার বলে দিলাম। নেক্সট আমরা যেটা যাবো, আজকে যেটা পড়বো, সেটা হচ্ছে আফবাউয়ের প্রিন্সিপাল। এবারে ইলেকট্রনগুলো, এতগুলো ইলেকট্রন হবে, এতগুলো ইলেকট্রন থাকবে, অতগুলো ইলেকট্রন থাকবে, সংখ্যাটা আমরা জেনে নিয়েছি, কিন্তু কি করে থাকবে সেটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো আজকে আমরা সেটাই জানবো, সেটা হচ্ছে আফবাউয়ের প্রিন্সিপাল দিয়ে। আফবাউ প্রিন্সিপাল বা আফবাউয়ের নীতি, যাই বলবে, ঠিক আছে? আফবাউয়ের প্রিন্সিপাল দিয়ে জানবো। তাহলে আফবাউ কি বললেন? আমরা এখানে বেসিক্যালি এই যে প্রিন্সিপালগুলো পড়বো, আফবাউয়ের নীতি, পাউলির নীতি, হুন্ডের নিয়ম, এখানে বেসিক্যালি আমাদের উপকক্ষগুলো কি করে সাজানো হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কক্ষের ব্যাপার নেই এখানে, উপকক্ষগুলো কি করে, উপকক্ষে ইলেকট্রনগুলো কি করে সাজানো হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো কি বললেন, যে সকল পরমাণু ক্রমাঙ্ক বেশি, সেই সকল পরমাণুতে ইলেকট্রনের সংখ্যাটা অধিক হবে, সেটা আমরা জানি। আচ্ছা, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষে এবং এদের অন্তর্গত একাধিক উপকক্ষে বিন্যস্ত হয়ে পরমাণুর যে স্থায়ী গঠন প্রাপ্ত হয় তাকে ইলেকট্রন বিন্যাস বলে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি বললো? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষে এবং এদের অন্তর্গত একাধিক উপকক্ষে বিন্যস্ত হয়ে পরমাণুর যে স্থায়ী গঠন প্রাপ্ত হয় তাকে ইলেকট্রন বিন্যাস বলে। দেখো, আমি তোমাদের বই থেকে এই কারণে পড়াই, কারণ আমি নিজের মতো করে পড়ে দিতে পারি, তোমাদেরকে ইয়ে দিয়ে দিতে পারি, নোটস দিয়ে দিতে পারি,
কিন্তু পরবর্তীকালে কি হয় জানো তো, বই থেকে যখন পড়তে যাই বইয়ের ভাষাটা বুঝতে পারি না আমরা। আমি আমি নিজে যখন পড়তাম তোমাদের মতো এইচএসে, তখন আমি এই প্রবলেমটা খুব ফেস করেছি। আমি যে স্যারের কাছে পড়তাম, স্যার নোটস দিয়ে দিতেন, স্যারের নোটসটা পড়তাম, কিন্তু যখন বইটা পড়তে যেতাম বইয়ের ভাষাটা বুঝতে পারতাম না, কারণ ভাষাটা একটুখানি ওরা জটিল করে দেয়, যার জন্য আমি বই থেকে তোমাদের লাইন বাই লাইন বলে সেই লাইনটাকে বোঝাই। দেখো কি বললো তাহলে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষে এবং এদের অন্তর্গত একাধিক উপকক্ষে বিন্যস্ত হয়ে পরমাণু স্থায়ী গঠন করে, স্থায়ী একটা স্ট্রাকচার গঠন করে। এটা আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। তাই এই যে স্থায়ী গঠনটা, পরমাণুর কক্ষে উপকক্ষে এই যে বিন্যস্ত হয়ে থাকাটাকে আমরা ইলেকট্রন বিন্যাস বলছি বা ইলেকট্রন কনফিগারেশন বলছি। এই বিন্যাসগুলি কতগুলো নীতির উপর নির্ভর করে। নীতিগুলোর মধ্যে আব্বায়ের নীতি অন্যতম। আব্বায়ের নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে বা কক্ষে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে বা কক্ষে স্থান লাভ করে। কখনো কোনো নিম্ন শক্তি স্তরের উপকক্ষগুলি পূর্ণ না করে উচ্চ শক্তি স্তরের উপকক্ষে ইলেকট্রন যেতে পারবে না। এবার আমাকে বলো, আগের দিন আমি বলে দিয়েছি সর্বনিম্ন শক্তি স্তর কোনটা, সর্বোচ্চ শক্তি স্তর কোনটা। কেউ একজন বলো সর্বনিম্ন শক্তি স্তর কোনটা? ম্যাম যেটা হ্যাঁ মানে যেটা কেন্দ্রের সব থেকে কাছে থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর, আর যেটা ম্যাম মানে কেন্দ্র থেকে অনেক দূরে থাকবে পরমাণু, সেটা হচ্ছে ম্যাম উচ্চ শক্তি স্তর। তাই তো, কেটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর। তাহলে আমাদের জিনিসগুলো কি সাজানো হয় দেখো, একটুখানি দেখে নি আমরা। সর্বনিম্ন শক্তি স্তরে 1s একটা থাকে আমরা জানি, তারপরে 2 2s 2p, তারপরে কি বলেছি আমাদের তিনটে থাকবে 3s 3p 3d, তারপরটায় চারটে থাকবে 4s 4p 4d, তারপরে 4f হয়ে গেল। এবারে 4 অবধি হয়ে গেল। আমরা যতক্ষণ আলোচনা করেছি তখন এই চারটে নিয়ে আলোচনা করেছি। এবারে আমাদের 5 নম্বরটা দেখতে হবে। তাহলে 5 6 7 তো আছে, তাই না? তাহলে 5-এ কি হবে? 5s 5p 5d, আবার তিনটে হয়ে গেল 6s 6p, দুটো হয়ে গেল 7s। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইলেকট্রনগুলোর উপকক্ষগুলোর এইভাবে হচ্ছে সাজানো হচ্ছে। এবারে আমরা দেখব কি করে আমাদের উপকক্ষগুলো আমরা লিখব। ঠিক আছে, 1s 2s 2p 3s 3p এতটা অবধি তো আমরা জানি। কি করে আমরা উপকক্ষগুলো, যখন আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখব তখন উপকক্ষগুলো কিভাবে লিখব দেখো। এইভাবে তীরগুলোকে আমরা কোনাকুনি চালাবো, ঠিক আছে, তার সেই অনুযায়ী আমরা উপকক্ষগুলো লিখব। তাহলে কি লিখবো প্রথমে? 1s, তারপরে 2s, তারপরে কি তীরটা যেদিক থেকে আসছে সেদিক থেকে আমরা লিখব। তারপরে 2s এর পর কি হবে? তীর যেভাবে এলো 2p, 2pর পর কি আসছে? 3s। ঠিক আছে, তারপরে দেখো তারপরে তীরটা কোথায় আসবে? কোনাকুনি যদি আমরা তীরটা চালাই তাহলে 3s এর পর কি আসছে? 3s এর পর আসছে আমাদের 3p, তারপর 4s, তাহলে এসে গেল 3p, তারপরে 4s, তারপরে আমাদের কি আসছে দেখো, আমরা যদি তীরটাকে চালাই কারণ আমরা প্রত্যেকটাতে কোনাকুনি তীরটাকে চালাচ্ছি, হলো, তাহলে আমাদের কি এলো 4s এর পর আমরা কি লিখবো?
4s এর পর হিসাব মতো তো 4p লেখার কথা, কিন্তু 3d টা তো বাকি রয়ে গেছে, তাই না? তাহলে 4s এর পর আমরা লিখবো 3d, 3d এর পর কি আসছে 4p, তারপরে কি আসছে 5s, 5s হয়ে গেল এতটা অবধি। তারপরে তীরটাকে নিয়ে যাব, তারপরে তীরটা আবার নিয়ে গেলাম, এভাবে তীরটা আসবে এবারে নেক্সট। তাহলে আমাদের কি এসে গেল, কত দূর আমরা লিখেছি 5s অবধি লিখে নিয়েছি। তারপরে 5s এর পর তাহলে কি হবে জিনিসটা, 5s এর পর আমরা কি লিখবো 4d, 4d এর পর 5p, 5p পর 6s হয়ে গেল। আচ্ছা সরি দাঁড়া, তোমাদের 6p, হ্যাঁ ঠিক আছে। হলো, তাহলে আমাদের 6s অবধি আমরা লিখে নিয়েছি। পরের লাইনে লিখি, 6s এর পর কি লিখবো 4f, তারপরে 5d, তারপরে 6p, তারপরে 7s। আচ্ছা একটা জিনিস এখানে গন্ডগোল করে লিখলেন না, হ্যাঁ 6d, 6d টা দাঁড়াও, 6d টা লিখতে ভুলে গেছি, ওটাই দেখছিলাম, 6d টা লিখতে ভুলে গেছি, দাঁড়াও এক সেকেন্ড। এখানে হবে 6d। তাহলে আমাদের হয়ে গেল মোটামুটি যতগুলো লিখেছিলাম সবকটা হয়ে গেল, বাকি আর পড়ে রয়েছে তাহলে 6d টা। ঠিক আছে, সবার শেষে তাহলে পড়ে রয়েছে কি 6d টা পড়ে রয়েছে। এর আর অন্য কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, ঠিক আছে, যোগাযোগ আর হচ্ছে না। তাহলে আমরা লাস্ট এইটা অবধি লিখবো। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আমাদের, আমরা যদি তোমার ইলেকট্রনগুলোকে লিখি, আমরা বলেছি কি প্রথমে আবয়ন নীতিতে কি আমরা জানলাম যে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি নিম্ন শক্তি স্তরে আগে ফিল আপ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ফিল আপ করবে। এইবারে দেখো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের ডিফারেন্সটা কি হচ্ছে, কোনটা উচ্চ শক্তি। আমরা তাহলে উচ্চ শক্তি স্তরটা কিভাবে পাচ্ছি দেখো, এটা এর থেকে নিচে, এটা এর থেকে নিচে, এটা এর থেকে নিচে, যেভাবে আমরা লিখেছি সেইভাবে শক্তি স্তরগুলোকে আমরা ডিফাইন করব। এটা পরের লাইনে হয়ে গেছে, আমরা এখানেই লিখে নেব। হলো, তাহলে এইভাবে শক্তি স্তরগুলোকে আমরা ডিফাইন করব। তার মানে যখন ইলেকট্রন আমরা সাজাতে শুরু করব, তাহলে প্রথমে 1s এ যাবে, ঠিক আছে, তারপরে 2s এ যাবে, তারপর 2p তে যাবে, 2p তে যাবে, তারপর 3s এ যাবে, 3p তে যাবে, 4s এ যাবে, 4d তে 3d তে যাবে, 4p তে যাবে, 5s এ যাবে, 4d তে যাবে, তারপর 4p 3d তে যাবে, 4p তে যাবে, তারপর 5s, তারপর 4d, তারপর 5p, তারপর 6s, 4f, 5d, 6p, 7s। এই জিনিসটা খুব ভালো করে দেখো, কেউ বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করো, আবার বলে দিচ্ছি। যতটুকু আমি করালাম খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইব্রিডাইজেশনের জন্য, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, হাইব্রিডাইজেশনের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এইটার পরে আমরা পড়বো পাউলির অপবর্জন নীতি, এটার পরে আমরা পড়বো পাউলির অপবর্জন নীতি। তাহলে আববাহের নীতি অনুযায়ী আমরা এইটাই জানলাম যে আমরা ইলেকট্রনগুলোকে এভাবে সাজাবো। তাহলে আববাহের নীতিতে বেসিক্যালি আববাহের নীতিটা কি করে বললেন, যে প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরগুলোকে ফিল আপ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরগুলো ফিল আপ করবে। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এভাবে হবে, কারণ ইলেকট্রনগুলো শক্তি স্তরের সংখ্যাটা আমরা এভাবে সাজাবো। বেসিক্যালি জিনিসটা কিরকম হচ্ছে জানো তো, এইখান থেকে জিনিসটা চলে যাচ্ছে এইখানে, এইখান থেকে জিনিসটা চলে যাচ্ছে এইখানে, এইখান থেকে সাজানোটা, এখানে তীরটা আছে কিন্তু জানবে যে মাঝখানে ব্যাপারটা সাজানোটা এরকম,
এইটার পর তীরটা সব সময় ওই দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে এভাবে আমরা ইলেকট্রনগুলোকে সাজাবো। নেক্সট আমরা পড়বো পাওলির অপবর্জন নীতি। পাওলির অপবর্জন নীতিটাতে কি পড়ছি? পাওলির অপবর্জন নীতিটাই বলছে দুটো ইলেকট্রন চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। পাওলি যেটা বললো, পাওলির তথ্যটা দিয়ে আমরা কি জানলাম? দুটো ইলেকট্রন আর চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। তার মানে দুটো ইলেকট্রন একটি উপকক্ষে অবস্থান করলেও তাদের ঘূর্ণন বিপরীত দিকে হয়, ফলে স্পিন কোয়ান্টাম নাম্বার ভিন্ন হবে। তাহলে আমরা যতক্ষণ আববায়ের নীতিটা পড়লাম ততক্ষণ অবধি আমরা কিন্তু তোমার ইয়েটা পড়িনি, ততক্ষণ এই স্পিন কোয়ান্টাম নম্বরের ব্যাপারটা আসছিল না। কিন্তু পাওলির অপবর্জন নীতিটা, পাওলির প্রিন্সিপালটা যখন আমরা পড়বো, পাওলির অপবর্জন নীতি যখন আমরা পড়বো তখন আমরা দেখবো এই স্পিন কোয়ান্টাম নাম্বারের ব্যাপারটা এলো। এতক্ষণ আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করিনি। ঠিক আছে, শুধু আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়েই বলছিলাম। তাহলে পাওলিকে বললেন যে দুটো ইলেকট্রন একটা উপকক্ষে অবস্থান করলো, অনেক সময় 2s এ মনে করো দুটো ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনগুলোকে সাজাই আমরা কিভাবে, দেখো ইলেকট্রনগুলোকে আমরা সাজাই এভাবে। এরকম ভাবে ইলেকট্রনগুলোকে সাজাই। এদিকে ধরো একটা এভাবে একটা থাকলো, এইটা মনে করো 1s, এটা 2s, তারপরে 2p। এভাবে ধরো এটাতে একটা ইলেকট্রন থাকলো, এটাতে দুটো ইলেকট্রন থাকলো, এটাতে একটা থাকলো। ঠিক আছে, এভাবে ইলেকট্রনগুলোকে আমরা সাজাই। তাহলে ইলেকট্রনগুলো যখন সাজাবো তখন আমাদের কি দেখতে হবে যে একটা উপকক্ষে, এটা 1s একটা উপকক্ষ, তাহলে 1s একটা উপকক্ষে দুটো ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু এই যে তীরটা উল্টো দিকে দিয়েছি, উল্টো দিকে দেওয়ার মানে কি বলতো, ওদের ঘূর্ণনটা উল্টো দিকে হবে। ঠিক আছে, তীরটা উল্টো দিকে এই কারণেই দেওয়া হয় যে ওদের ঘূর্ণনটা উল্টো দিকে হবে। পাওলির অপবর্জন নীতি অনুযায়ী এই যে ঘূর্ণনটা উল্টো দিকে হবে একে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলছে। ঠিক আছে, একে স্পিন কোয়ান্টাম নাম্বার বলছে। প্রথম কক্ষের ক্ষেত্রে যখন n = 1 এর একটি উপকক্ষ বা অরবিটাল থাকবে, পাওলির এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী কোয়ান্টাম নাম্বারের সম্ভাব্য মানগুলো এরকম হবে +1, +12 আর -12। ঠিক আছে, পাওলির অপবর্জন নীতি অনুযায়ী প্রথম কক্ষের ক্ষেত্রে, মানে প্রথম কক্ষটা কি, কে এর ক্ষেত্রে ওর একটাই উপকক্ষ 1s। ঠিক আছে, আমরা জানি একটাই উপকক্ষ, তাহলে ওর ক্ষেত্রে তোমার কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য যে মানগুলো রয়েছে সেই মানগুলো হবে, বেসিক্যালি মানটা হবে +12 আর -12। যেহেতু দুটো উল্টো উল্টো দিকে ঘুরছে সেই জন্য ওর মান দুটো হবে +12 আর -12। এবারে বলো এই দুটো নীতি যে আমরা পড়লাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে নাকি? থাকলে বলো, থাকলে এখনই ক্লিয়ার করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। থাকলে এখনই ক্লিয়ার করো, জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ম্যাম লাস্টের দিকে যেগুলো বললেন না ওগুলো আরেকবার বলুন। লাস্টের দিকে বলতে কোনখানটা বলছো বলো? আব্বাই বুঝতে পেরেছো? ইলেকট্রনের সাজানোটা। আচ্ছা, ইলেকট্রনের সাজানো, তার মানে পাওলির নীতিটা। দেখো পাওলির নীতিটা, পাওলি কি বললো যে আমরা তো আব্বায়ের নীতিতে বলে দিয়েছিলাম যে একাধিক ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রনের থাকাটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। পাওলি এবার এসে বললো যে না, ইলেকট্রন থাকবে, একটা উপকক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু দুটো ইলেকট্রন থাকবে মানেই হচ্ছে দুটো ইলেকট্রন উল্টো উল্টো দিকে ঘুরবে। তার মানে একটা যদি ক্লকওয়াইজ ঘোরে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আরেকটা ইলেকট্রন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, আর এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরার জন্যই এর মানটা দেখো, দুটো মান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়েছে। একটা যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা পজিটিভ হবে, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে নেগেটিভ হবে। অবভিয়াস ব্যাপার, তাই না? সেই জন্য মান দুটো এখানে পাওলির নীতির ক্ষেত্রে এই মান দুটো এদের একটার +12 আরেকটার -12 হয়েছে। ঠিক আছে, আর এই যে ঘূর্ণনের ব্যাপারটা, এই ঘূর্ণনটাকে আমরা কি বলছি, তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার। এই ঘূর্ণনটাকে, এই যে ঘূর্ণনটা হচ্ছে দুটো বিপরীত দিকে ঘূর্ণন হচ্ছে, এটাকে আমরা বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এই হলো পাওলির নীতি। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হুন্ডের সূত্র। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়বো হুন্ডের সূত্র। এবারে এই দুটো তো আমরা জেনে নিলাম। হুন্ড কি বলছে দেখো, হুন্ডের সূত্র অনুযায়ী সমশক্তি সম্পন্ন কোনো উপকক্ষে বা অরবিটালে ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত না সমশক্তি সম্পন্ন প্রতিটি উপকক্ষে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। হ্যাঁ, দেখো এই জিনিসটা তোমাদের আমি হাইব্রিডাইজেশনের সময় বারবার বলেছি। মনে করো
এবারে আমরা চলে যাব হুন্ডের সূত্র। হুন্ডস রুল। তাহলে হুন্ড এবার বলল যে ইলেকট্রনগুলো আমরা উপকক্ষগুলোকে লিখি প্রথমে, সবকটা লিখবো না, কয়েকটা উপকক্ষ সাজিয়ে নিই একটুখানি। ঠিক আছে, মনে করে এরকম করে সাজানো আছে। তাহলে আমরা লিখে নেবো উপকক্ষগুলোর নামগুলো। 1s 2s 2p, তারপরে 3s 3p 3s 3p, তারপরে কি গো 4s, তারপরে 3d 3D ম্যাম। 3d 4d কি 3d হয়েছে। দেখো এইভাবে মনে করো সাজানো আছে। এবারে আমরা মনে করলাম কটা আমরা উপকক্ষ এখানে লিখেছি, দেখো তো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবারে মনে করো আমরা আমাদের মনে করো 13টা ইলেকট্রন আছে। ঠিক আছে, 13টা ইলেকট্রন আছে। এবার এই 13টা ইলেকট্রনকে আমরা একটা উপকক্ষে দুটো করে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এবার এই 13টা ইলেকট্রনকে আমরা সাজাবো কি করে। 13টা ইলেকট্রনকে আমরা সাজাবো এরকম নয় যে প্রথম দুটো 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 করে ভরতে থাকবো, না, প্রথমে আমরা একটা একটা করে ভরবো সব কটাতে। ঠিক আছে, এখানে একটা 1, প্রথমে একটা একটা করে সব কটাতে ভরবো। তাহলে কটা হলো আমাদের, কটা গেল 4 আর 3 7টা ইলেকট্রন। তাহলে এবার আমাদের কাছে 6টা ইলেকট্রন বাকি আছে, তাই না? 6টা ইলেকট্রন বাকি আছে। তাহলে বাকি 6টা ইলেকট্রনকে আমরা কিভাবে লিখবো, এভাবে। ঠিক আছে, এটা হলো। এবারে মনে করো এটা, সরি লাস্টেরটা হবে না, 13টা আছে। ঠিক আছে, এভাবে আমরা সাজাবো। এবারে মনে করো আমাদের কাছে 7টা উপকক্ষ আছে। ঠিক আছে, 7টা উপকক্ষ আছে আর 12টা ইলেকট্রন আছে। তাহলে 12টা ইলেকট্রন যদি প্রত্যেকটা উপকক্ষে আমরা সাধারণ হিসাবে কি করি, 12টা ইলেকট্রন মানে প্রত্যেকটা উপকক্ষে যদি দুটো করে ধরে তাহলে প্রথম 6টা উপকক্ষে ভরে দেবো, না, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এই 7টাতেই আমরা ইলেকট্রন আমাদেরকে ভরতে হবে। ঠিক আছে, তাহলে মনে করো 12টা ইলেকট্রন যদি থাকে তাহলে কিভাবে সাজাবো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবারে 12টা ইলেকট্রন আছে। ঠিক আছে, আগেরটাতে তো আমাদের কাছে ছিল তোমার 13টা ইলেকট্রন। এবারে মনে করলাম 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন তার মানে 6টাতে দুটো দুটো করে ভরে যাবে, হিসেব মতো তাই হওয়ার কথা, কিন্তু না, সেভাবে আমরা কিন্তু করতে পারবো না। আমাদেরকে এভাবেই সাজাতে হবে। প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন কমসে কম থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন থাকতেই হবে। এরকম নয় প্রথম 6টাতে 12টা ভরে দিলাম তারপরে শেষেরটা খালি ঘর, কোনো ঘর খালি রাখতে পারবো না। তার মানে 7টা ইলেকট্রন আমরা ভরতে পারলাম, আর বাকি রইলো 5টা। তাহলে 5টা, প্রথম 5টা উপকক্ষে আমরা ভরে দেবো। 2 3 4 5। তাহলে কি হলো, লাস্টের দুটো উপকক্ষে একটা একটা করে থাকবে। ঠিক আছে, হিসাব মতো তো আমাদের তা থাকার কথা নয়। হিসাব মতো প্রথম 6টাতে দুটো দুটো করে, আমরা জানি 12টা ইলেকট্রন থাকলে কি হবে, প্রথম 6টাতে দুটো দুটো করে 12টা, কিন্তু না, যতগুলো উপকক্ষ থাকবে প্রত্যেকটা উপকক্ষে অন্ততপক্ষে একটা করে ইলেকট্রন থাকতেই হবে। প্রত্যেকটা উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকতেই হবে। হুন্ডের সূত্র অনুযায়ী প্রত্যেকটা উপকক্ষে একটা করে ইলেকট্রন থাকতেই হবে। এভাবেই আমরা হুন্ডের সূত্র অনুযায়ী ইলেকট্রনগুলোকে সাজাবো। তাহলে প্রথমে আমরা দেখলাম 3টে আমরা নীতি পড়লাম। এখানে আব্বায়ের নীতিতে আমরা বললাম, দেখলাম উপকক্ষগুলো শক্তি স্তরগুলো কিরকম হবে, কোনটার থেকে কোনটা শক্তি স্তর বেশি। পাওলির অপবর্জন নীতিটাতে আমরা কি পড়লাম, পাওলির অপবর্জন নীতিটাতে পড়লাম যে ইলেকট্রনগুলো
একটা উপকক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু তারা কিন্তু দুটো উল্টো উল্টো দিকে ঘুরবে, তাদের ঘূর্ণনটা, কারণ আমরা দুটোই বলেছি যে ইলেকট্রনগুলো নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াস থেকে ঘোরে, তাই না? আমরা আমাদের সৌরজগৎ আর ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একই রকম। তো সেই জন্য ঘূর্ণনটা একটার ক্ষেত্রে প্লাস হাফ, একটা ক্ষেত্রে মাইনাস হাফ, মানে দুটো দুদিকে ঘুরবে, একটা ক্লকওয়াইজ ঘুরবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। 2 নম্বর পেলাম পাউলির অপবর্জ্য নীতি। 3 নম্বর হুন্ডের সূত্রতে কি পেলাম? ইলেকট্রনগুলো উপকক্ষে যখন সাজানো হবে তখন যতগুলো উপকক্ষ থাকবে প্রত্যেকটা উপকক্ষে অন্তত একটা ইলেকট্রন থাকতে হবে, মিনিমাম একটা ইলেকট্রন থাকতে হবে। যতই তোমার মনে করো 7টা ইলেকট্রন থাকলে, যদি 7টা উপকক্ষ থাকলে যদি 10টা ইলেকট্রন থাকে, তার মানে এটা নয় প্রথম 5টা উপকক্ষ ভরে দিয়ে শেষের দুটো উপকক্ষকে খালি রাখবো না। প্রথমে আমাদের 7টা উপকক্ষকে একটা একটা করে ভরতে হবে, তারপরে যে কটা বাজবে সে কটা আবার প্রথমের দিকের উপকক্ষেতে দেবো। সেক্ষেত্রে আমাদের হতে পারে এরকম যে 3টে উপকক্ষে আমাদের দুটো দুটো করে ইলেকট্রন আছে, বাকিগুলোতে একটা একটা করে আছে, সেটা হতে পারে, কিন্তু মিনিমাম প্রত্যেকটা উপকক্ষে একটা ইলেকট্রন অবশ্যই থাকতে হবে। মিনিমাম প্রত্যেকটা উপকক্ষে একটা ইলেকট্রন অবশ্যই থাকবে। ঠিক আছে? নেক্সট দিন তোমাদের সবচেয়ে বড় কাজ একটা হবে, এই যে অ্যাটমিক নাম্বারের টেবিলটা আছে, টেবিলটাকে মুখস্থ করা। চোখ কান বুঝে একদম মুখস্থ করবে, কি করে হচ্ছে জিনিসগুলো নিজেরা বুঝবে। ইলেকট্রন বিন্যাসগুলো প্রত্যেকটার করবে, করে যদি না বুঝতে পারছো, কোনো জায়গাটায় খটকা লাগছে যে ম্যাম এটা হলো না, ওটাই হলো, ওটা হলো কেন, পরের দিন আমাকে জিজ্ঞেস করবে যে এটা সাজানোটা এভাবে হচ্ছে না কেন, ওভাবে হচ্ছে কেন। ইলেকট্রন বিন্যাস এখানে 36টা দেয়া রয়েছে, ইলেকট্রন বিন্যাসগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে, শুধু মুখস্থ চোখ বুঝে মুখস্থ করবে না, কি করে হচ্ছে সেটা লজিকটা লাগিয়ে মুখস্থ করবে, কি করে হচ্ছে লজিকটা লাগিয়ে মুখস্থ করবে। এই যে 3টে প্রিন্সিপাল আমরা পড়লাম, এই 3টে প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে কিন্তু সমস্ত পৃথিবীর যত আছে সমস্ত ইলেকট্রন বিন্যাস হয়, এর বাইরে কিচ্ছু হয় না। লজিকটা লাগিয়ে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস কিন্তু মুখস্থ করবে এখানে। ঠিক আছে? এই যে এখানে ইয়েটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে হুন্ডের সূত্রতে আমরা এভাবে তো সাজালাম। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে তোমার অনেক সময় এই যে দেখো ইলেকট্রন বিন্যাসটা দিয়েছে, দেখো নাইট্রোজেনের একটা ইলেকট্রন বিন্যাস দিয়েছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে কি দিয়েছে দেখো, আমরা জানি তোমার এসপিডিএফ এর ব্যাপারটা জানি, ঠিক আছে? এবারে দেখো কি বলেছে, ইলেকট্রন সমশক্তি সম্পন্ন উপকক্ষগুলো ভর্তি হওয়ার নবাগত বিপরীত ঘূর্ণনযুক্ত একটি করে ইলেকট্রন উপকক্ষগুলিতে প্রবেশ করে। এত অবধি আমরা পড়ে নিলাম। তারপর কি বললাম, যখন n = 1 তখন উপকক্ষ বা উপশক্তি স্তর একটি থাকে, সেখানে হুন্ডের সূত্র প্রযোজ্য হয়। কিন্তু পি বা এফ উপকক্ষের ক্ষেত্রে হুন্ডের সূত্র প্রযোজ্য। পি শক্তি স্তরে 3টে সমশক্তি সম্পন্ন উপকক্ষ বর্তমান থাকে। পি এর ক্ষেত্রে কি হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড, এরকম 3টে উপকক্ষ বর্তমান থাকে। এবারে এই হুন্ডের সূত্র অনুযায়ী এটাকে তো এভাবে সাজালাম, তারপরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের এরকম হচ্ছে জিনিসটা, যে এই যে 2s অব্দি সাজিয়ে নিলাম, এবারে পি তে মনে করো 3টে আছে বা পি তে 2টো আছে, ঠিক আছে? পি তে যদি 2টো থাকে, তাহলে দুটো ইলেকট্রন যদি ইলেকট্রন থাকে, তাহলে পি এর ক্ষেত্রে পি যে শক্তি স্তরটা, সে পি এর ক্ষেত্রে আবার এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হলো আমাদের 1s 2s, ঠিক আছে? আমরা যেটা হাইব্রিডাইজেশনের সময় তোমাদেরকে বারবার বলেছি 1s2 2s2 2p3, এভাবে যে জিনিসটা হয়, ঠিক আছে? 1s2 2s2 2p3 বা 2p, এটা যেভাবে হয়, 2 এর ক্ষেত্রে xy দুটো হতে পারে s এর ক্ষেত্রে, আর p এর ক্ষেত্রে এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে এর ভাগ থাকে, একটা x, একটা y, একটা z, ঠিক আছে? একটা x, একটা y, একটা z, সেটা হচ্ছে p এর ক্ষেত্রে। 2p হোক 3p হোক, যার ক্ষেত্রেই হোক সেটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে ইলেকট্রন যদি দুটো থাকে, তাহলে কিভাবে আমরা ইয়ে করব, x এ একটা, y এ একটা, দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন রেখে দিলাম, আর এখানটা ফাঁকা থেকে গেল, ঠিক আছে? যদি 3টে না থাকে, যদি দুটো থাকে, তাহলে আমাদের তো হিসাব অনুযায়ী এখানেই দুটো রেখে দেওয়ার কথা x এ, কিন্তু সেটা রাখবো না। আমরা কি করলাম, x একটা রাখলাম, y একটা রাখলাম, যেটা ফাঁকা রইল। এভাবে আমাদের
2p এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করতাম। এই হলো আমাদের হুন্ডের সূত্র। এরপরে যে ইয়েটা আছে তোমরা পুরোটা মুখস্থ করবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা রয়েছে পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, এই আর আইসোটোন, এই কয়েকটা সংজ্ঞা আমি তোমাদের, এটা তোমাদের সিলেবাসে দেখাচ্ছে না, কিন্তু এই সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এই কারণে এখান থেকে রিলেটিভ কোশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টারটা আর কি আছে দেখে নি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা মোটামুটি যা আছে আমাদের শেষ হয়ে গেল, কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, তার মানে আমরা কেমিস্ট্রি 2টো টপিক কভার করে ফেলেছি, ঠিক আছে। আর কেমিস্ট্রিটা অনেকটা সিলেবাস আছে। যাই ফিজিক্সটা শেষ করে আমি 2 দিনই তোমাদের কেমিস্ট্রি পড়াবো। তো 2টো টপিক আমরা কভার করে ফেলেছি, কিন্তু এই যে 5টা ছোট সংজ্ঞা রইলো, এই 5টা ছোট সংজ্ঞা পরের দিন আমি তোমাদেরকে একটুখানি বলে দেবো। নেক্সট দিন আমরা যেটা পড়বো হচ্ছে এস ব্লক আর পি ব্লকের এলিমেন্ট গুলো, ঠিক আছে। এস ব্লক আর পি ব্লকের এলিমেন্ট গুলো আছে, তোমাদেরকে এই যে ইয়েগুলো ইলেকট্রন বিন্যাসগুলো মুখস্থ করতে বলছি তার কারণ আছে। আমরা যখন এই এস ব্লক পি ব্লকের এলিমেন্ট গুলো পড়বো না, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন আসবেই আসবে। প্রত্যেকটার যতগুলো এস আর পি ব্লকের মৌল আছে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস আমাদের মনে রাখতে হবে, ধর্মগুলো আমাদের মনে রাখতে